নমস্কার, দ্য হিন্দু নিউজে আপনাকে স্বাগতম। আমরা আজকে শুনব শিবপ্রসাদ রায় লেখা অন্যতম বই অনুপ্রবেশ বিনা যুদ্ধে ভারত দখল। প্রকাশক বিবেকানন্দ সাহিত্য কেন্দ্র। তো চলুন শুরু করা যাক অনুপ্রবেশ বিনা যুদ্ধে ভারত দখল। বিনা যুদ্ধে ভারত দখল। হ্যাঁ, ভারত বিনা যুদ্ধে বিজিত হচ্ছে। খুব নগ্ন ভাষায় এটা লিখতে হচ্ছে বলে আমি দুঃখিত, কিন্তু ভারতে একবার যদি হিন্দুরা সংখ্যাগরিষ্ঠতা হারায় তবে তার যে পরিণাম হবে তা অত্যন্ত মারাত্মক, বীভৎস এবং আরও নগ্ন, যা মুঘল আমলের ইতিহাসে এবং লীগ আমলের স্মৃতিতে বিদ্যমান। দৃশ্যমান বাংলাদেশে, পাকিস্তানে এবং ভারতের যেসব অঞ্চলে মুসলমান সংখ্যাগরিষ্ঠ, সংবাদপত্রে সবটুকু প্রকাশিত হলে সবাই বুঝতে পারত আজ কাশ্মীর, আলিগড়, মোরাদাবাদ, মিরাট, মুর্শিদাবাদের প্রকৃত পরিস্থিতি কি, আসাম আজ কি অবস্থায়। সুতরাং পরিস্থিতি আজ যেখানে পৌঁছে গেছে সেখানে চক্ষু লজ্জার কোনো প্রয়োজন দেখছি না। ইতিহাসে বিদেশি শক্তির সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছে, জয় পরাজয় হয়েছে। পরাজয় তখনই হয়েছে যখন অতি ঔদার্যের মোহ কিংবা ব্যক্তিগত মান অপমান বড় হয়ে উঠেছে। মোহাম্মদ ঘুরিকে বারবার পরাজিত করে বন্ধুত্বের মর্যাদা দিয়ে গজনীতে ফেরত পাঠিয়েছেন পৃথ্বীরাজ, কিন্তু মোহাম্মদ ঘুরি ঠিক আজকের রাজনৈতিক চিত্র ব্যাখ্যা করার প্রয়োজন দেখছি না। জয়চাঁদ বিদেশি শক্তিকে সাহায্য করলেন শুধু ব্যক্তিগত অপমান বোধে। কপট ঔদার্য এবং ব্যক্তিগত স্বার্থবোধ আজ ভারতবর্ষকে এক ক্রসরোডের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। প্রশ্ন একটাই, ভারতবর্ষ তার ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টির নিজস্ব পরিচয় নিয়ে বেঁচে থাকবে কিনা। ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয়ে যখন পাকিস্তানের জন্ম হল, তখন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ঐতিহাসিক আর্নল্ড টয়নবী বলেছিলেন, ভারতে 700 বছর ধরে যে মুসলিম অভিযান হয়েছে তার প্রথম সফল বিজয়ী পদক্ষেপ হচ্ছে পাকিস্তানের জন্ম। লক্ষণীয় প্রথম পদক্ষেপ শব্দটি অর্থাৎ নাটকের প্রথম অঙ্ক, কিন্তু একে কেউ গুরুত্ব দিলেন না, কারণ দুটি রাষ্ট্রের নেতার দৃষ্টিভঙ্গি ছিল ভিন্ন। 1946 এ জিন্না বলেছিলেন, একবার যদি ভারত ভেঙে একটু পাকিস্তান বানাতে পারি তাহলে ভারতকে ধ্বংস করতে খুব বেশি দিন দেরি লাগবে না। 47 পণ্ডিত নেহেরু বললেন, পাকিস্তানের সমৃদ্ধি এবং শ্রীবৃদ্ধির দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। ওরা ভারতকে ধ্বংস করবে আর ভারত ওদের পুষ্টি সাধন করবে, এই ছাগলাদ্য দৃষ্টিভঙ্গি কিন্তু এখনও এদেশে বিদ্যমান। পাকিস্তান হাসিল করার পর জিন্না প্রকাশ্যেই বলেছিলেন, পোকায় খাওয়া এই দুটুকরো অংশের জন্য মুসলমানেরা পাকিস্তানের দাবিতে লড়াই করেনি, আমাদের লক্ষ্য দিল্লি। জিন্নার ঘোষণায়, টয়নবীর উক্তিতে কর্ণপাত করলেন না আমাদের নেতৃবৃন্দ। ভারতবর্ষ দ্বিখণ্ডিত হল, এর জন্য নেতাদের বুকের মধ্যে কোনো ব্যথা নেই, বেদনা নেই। তারা তখন ব্যস্ত ক্ষমতার ভাগাভাগি নিয়ে, আর ব্যস্ত সমাজতন্ত্র হবে না সমাজতান্ত্রিক ধাঁচের সমাজ ব্যবস্থা হবে তাই নিয়ে। 100 বছর ধরে হিন্দু মুসলিম ঐক্যের ফাঁপা বেলুনে মিথ্যে প্রচারের গ্যাস ঢুকিয়ে ফুলিয়ে যেটা দেখানো হচ্ছিল, জাতীয় নেতাদের গালে চড় মেরে সে বেলুন ফাটিয়ে দিয়েছে মুসলমানেরা পাকিস্তান কায়েম করে। তা দিক, তা বলে আমরা তো ভণ্ডামি ছাড়তে পারি না। পাকিস্তান হোক না মুসলিম রাষ্ট্র, নেহেরুলিয়াকত চুক্তি অমান্য করে পাকিস্তান পাঠিয়ে দিক না হিন্দুদের। আমাদের ধর্মনিরপেক্ষ থাকতেই হবে। বিশ্বমানবতা, ধর্মনিরপেক্ষতা, হিন্দু মুসলিম ঐক্য, এইসব গালভরা অথচ অর্থহীন শব্দগুলো আমাদের নেতাদের মাথার মধ্যে তখন কোলাহল করছে। এই স্বরচিত কোলাহলে দেশের বাস্তব অবস্থা, দেশের ভবিষ্যৎ তাদের চোখে পড়ল না। বেশি কথা কি, আমাদের দেশের নেতারা বিশ্বাসই করতেন না পাকিস্তান রাষ্ট্র হিসাবে শেষ পর্যন্ত টিকে থাকবে। একটা শত্রুরাষ্ট্র তৈরি হল যার ভিত্তিই হচ্ছে ভারত বিদ্বেষ, যারা ওইটুকু পাকিস্তানে সন্তুষ্ট নয়। ঘোষণা করেছে আমাদের লক্ষ্য দিল্লি। যারা পাকিস্তানের স্বপ্ন দেখেছে, পাকিস্তানের জন্য লড়েছে, তাদেরই একটা বড় অংশ রয়ে গেল ভারতে। আহাম্মুকেরাও এইসব ঘটনাকে উপেক্ষা করতে পারে না। আমাদের নেতার করলেন। জিন্নাকে দোষ দেওয়া যায় না, কারণ তিনি হিসাব করে দেখেছিলেন 700 বছর ধরে মুসলমানেরা হিন্দুদের ওপর যে অত্যাচার করেছে, প্রত্যক্ষ সংগ্রামের নামে কলকাতায়, নোয়াখালীতে যা হয়েছে,
পাকিস্তান সৃষ্টি হবার পর হিন্দুদের যেভাবে হত্যা, খুন এবং বিতাড়ন করা হয়েছে তার প্রতিক্রিয়া স্বাধীন হিন্দুস্তানে হবেই। এই অপরাধবোধ থেকে আশঙ্কিত হয়ে তিনি বারবার নেহেরুকে অনুরোধ করেছিলেন, লোক বিনিময় করে নিন, মুসলমানদের এখানে পাঠিয়ে দিন। অন্যদিকে স্বাতন্ত্র্য বীর সাভারকর, সিংহশিশু শ্যামাপ্রসাদ গর্জন করেছেন, হিন্দু মুসলমানের ভিত্তিতে ভারত ভাগ হয়েছে, লোক বিনিময় করে হিন্দু মুসলমান সমস্যার চিরস্থায়ী সমাধান করে নাও। জাতীয় কংগ্রেসের প্রত্যেকটি নেতা তখন হিন্দু মুসলিম মিথ্যে ঐক্যের নেশায় বুঁদ নেশার ঘোরে মনে মনে গাইছেন, স্বপন যদি মধুর এমন হোক না মিছে কল্পনা, জাগিও না আমায় জাগিও না। তাই জিন্নার অনুরোধ সাভারকর এবং শ্যামাপ্রসাদের পরামর্শ তাদের কানেই গেল না, তাদের জাগানো গেল না। যিনি ছিলেন ভীত আশঙ্কিত সেই জিন্না তখন নিশ্চিন্ত হয়ে পাকিস্তানে হিন্দু নিধন যজ্ঞ শুরু করলেন। জানি না ভারতের হিন্দু রাজনৈতিক নেতারা সত্যি সত্যি কাদের বংশজ। আধুনিক সমাজবিদ্যা স্বীকার করে যে একটা মানুষের ভাবনা চিন্তা আচার আচরণ হচ্ছে তার বংশধারা এবং পরিবেশের যোগফল, লক্ষ্য করা যায় মুসলিম অভিযানে হত্যা, লুট, মন্দির ধ্বংসের সঙ্গে থাকে আরেকটি বৈশিষ্ট্য, ব্যাপক নারী ধর্ষণ। মধ্যযুগেও এটা দেখা গেছে এই সেদিন বাংলাদেশেও ৭১ সালে ২ লক্ষ নারী গর্ভবতী হয়েছিল, ধর্ষিতা হয়েছিল কত লক্ষ কল্পনা করা যেতে পারে। এই পবিত্র কর্মের উদ্দেশ্য থাকে দুটি, একটি তাৎক্ষণিক, অন্যটি সুদূর প্রসারী। আক্রান্ত জাতিকে বুঝিয়ে দেওয়া হয়, দেখো, মা বোনেদের মর্যাদা রক্ষার সামর্থ্য তোমাদের নেই। আত্মসমর্পণ করা এবং আত্মজাদের আমাদের সেবায় উৎসর্গ করাই তোমাদের ভবিতব্য। সুদূর প্রসারী উদ্দেশ্যটি হচ্ছে বর্তমানে সবাই আমাদের চার্চ বিরুদ্ধে হলেও আমাদের ঔরসজাত সন্তানেরা একদিন রক্তের ঋণ শোধ করবেই। ওপরে তাদের পরিচয় যাই হোক, তারা হবে আমাদের উগ্র অন্ধ সমর্থক। হিন্দু সমাজের ভেতরে থেকেই তারা হিন্দু সমাজকে ধ্বংস করে দেবে। আগেই বলেছি, চক্ষু লজ্জার সময় নেই। আমাদের দেশের রাজনৈতিক নেতারা একান্তে নিজের মুখোমুখি হয়ে একবার নিজেদের আচরণগুলো যাচাই করে দেখবেন। স্বামী বিবেকানন্দ বলে গেলেন, পৃথিবী থেকে হিন্দু জাতি এবং হিন্দু সনাতন ধর্ম বিলুপ্ত হয়ে গেলে মানবতা মনুষ্যত্বের উৎস মুখটাই শুকিয়ে যাবে। এই অমৃতময় হিন্দুত্বের ভিত্তিতে যারা ভারতবর্ষের ৮০ কোটি হিন্দুকে সংগঠিত করার চেষ্টা করছে, তাদের সাম্প্রদায়িক বলার ধৃষ্টতার প্রেরণার উৎসটা কোথায়? আর যে ইসলাম সারা পৃথিবীতে রক্তের বন্যা বইয়েছে, আজও বহাচ্ছে। ভারতবর্ষকে এই সেদিন যারা দুটুকরো করল, বাকি ভারতটুকুও যারা নানাভাবে গ্রাস করতে চাইছে, যাদের সম্পর্কে উৎকণ্ঠিত হয়ে লালা লাজপত রায় দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে চিঠিতে লিখেছেন, একটা ভাবনায় আমি ভীষণ পীড়িত। কথাটা আপনাকেও সাবধানে চিন্তা করতে অনুরোধ করি। সেটা হচ্ছে হিন্দু মুসলমানের মিলন। গত ৬ মাস ধরে আমি মুসলিম ইতিহাস এবং আইন পড়লাম। পরে আমার ধারণা হল হিন্দু মুসলমান মিলন শুধু অসম্ভব নয়, অসাধ্য। যে ইসলাম সম্পর্কে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ক্ষুব্ধ হয়ে লিখেছেন, মুসলমানেরা শুধু লুট করেই ক্ষান্ত হয়নি, মন্দির ধ্বংস করেছে, প্রতিমা চূর্ণ করেছে, নারীর সতীত্বহানি করেছে, অপরের ধর্ম ও মনুষ্যত্বের ওপর যতখানি সম্ভব আঘাত এবং অপমান করেছে, কোথাও কোনো সংকোচ মানেনি। মনীষী এইচ জি ওয়েলস তাঁর বিশ্ব ইতিহাসের রূপরেখা গ্রন্থে লিখেছেন, ইসলাম মানব সভ্যতার পক্ষে ক্যান্সার রোগের মতো সাংঘাতিক। গজনীতে মোহাম্মদ ঘোরি একটা মসজিদ তৈরি করেছিলেন, যার সিঁড়িগুলোতে সেট করা আছে ভারতবর্ষ থেকে নিয়ে যাওয়া মন্দিরের পবিত্র বিগ্রহগুলো। অর্থাৎ মসজিদের মূল চত্বরে পৌঁছবার আগে প্রত্যেকটি মুসলমান যাতে এই দেবদেবীগুলোকে পদদলিত করতে করতে যেতে পারে। পৃথিবীর একটি ধর্মপ্রাণ মুসলমানও এসব ঘটনায় দুঃখিত নয়। এরপর শুধু একটাই প্রশ্ন, হে ভারতের উদার রাজনৈতিক নেতৃবৃন্দ, এই ইসলামকে অহেতুক অন্ধভাবে সমর্থন করার কারণ শুধুমাত্র ভোট, বিশ্বাস হয় না। ভোট তো হিন্দুদেরও আছে, সংখ্যাগরিষ্ঠ ভোট। রক্তের কোন গোমুখী উৎস থেকে উঠে আসে এই প্রেরণা, এ আত্মজিজ্ঞাসা আপনাদের একান্ত প্রয়োজন। রাজনৈতিক নেতা পৃথিবীর সব দেশেই আছে। তাদের মধ্যে সকলেই এমন কিছু স্বার্থবুদ্ধি শূন্য দেবতা নয়।
কিন্তু এই রকম রাষ্ট্রদ্রোহী, ধর্মদ্রোহী, জাতিদ্রোহী রাজনৈতিক নেতা ভারতবর্ষ ছাড়া দুনিয়ার কোথাও নেই। ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করলেন এই নেতারা, কিন্তু ধর্মের ভিত্তিতে লোক বিনিময় করলেন না। কারণ তাতে হিন্দুদের সুবিধা হয়ে যাবে, অসুবিধে হবে মুসলমানদের। ভারতে বেকার থাকবে না, অর্থনৈতিক চাপ থাকবে না, সাম্প্রদায়িক সমস্যা থাকবে না, পাকিস্তান আক্রমণ করলে তাদের সাহায্য করার লোক থাকবে না। এই সুস্থ স্বাভাবিক ভারতবর্ষ কি কল্পনা করা যায়? সুতরাং যা হবার তাই হতে থাকল। টয়েনবির ইঙ্গিত এবং জিন্নার লক্ষ্য অনুযায়ী তারা কাজ করতে লাগল। তাদের পরিকল্পনার দাবার ঘুঁটি হিসাবে কাজ করে যাচ্ছে ভারতের রাজনৈতিক নেতারা এবং দলগুলো। পাঞ্জাব এবং পূর্ববঙ্গ থেকে কোটি কোটি হিন্দুকে সর্বশান্ত করে পাঠিয়ে দিল ভারতে। আমাদের নেতৃবৃন্দ কয়েক কোটি মুসলমানকে বিনীত অর্ধচন্দ্রসহ পাঠিয়ে দিতে পারতেন পাকিস্তানে। তাতে একটা বাস্তব সমাধান হত। নিজেদের প্রেরণায় পাঞ্জাব যেটা করে নিল। পাঞ্জাব আজ ভারতের অন্যতম শ্রেষ্ঠ সমৃদ্ধ রাজ্য। সেখানে বেকার নেই, ভিখারি নেই, জায়গার অভাব নেই। এই সমৃদ্ধি এবং সাফল্যের কারণ আর কিছুই নয়, বেসরকারিভাবে সফল লোক বিনিময়। পাঞ্জাব আজ মুসলমান শূন্য, তাই সেখানে অনুপ্রবেশকারীদের আশ্রয় এবং প্রশ্রয় দেবার কেউ নেই। পাঞ্জাবের বিরাট পাকিস্তানি সীমান্ত থাকা সত্ত্বেও অনুপ্রবেশ সেখানে কোনো সমস্যাই নয়। পশ্চিমবঙ্গ পাঞ্জাবের পথ অনুসরণ করলে প্রবল জনসংখ্যার চাপে অর্থনৈতিক বিপর্যয়, বেকারি, অনুপ্রবেশ সমস্যা বলে কিছু থাকত না। আজ পাঞ্জাবে যে সমস্যা সেটা অনুপ্রবেশ ঘটিত নয়, পাকিস্তান সোজাসুজি সেখানে হস্তক্ষেপ করেছে। তার দীর্ঘ দিনের ইচ্ছা পাঞ্জাবকে বিচ্ছিন্ন করা, শেষ পর্যন্ত ভারতকে ধ্বংস করা। তার জন্য যা করা উচিত পাকিস্তান ঠিক তাই করে চলেছে। আজ আর পাঞ্জাবকে অনুপ্রবেশ শূন্য বলা যাবে না। শিখেদের একটি অংশ হিন্দুত্বচ্যুত হয়ে পাকিস্তানের ক্রীড়নক রূপে কাজ করছে। শুধু বাহিরে নয়, স্বর্ণমন্দিরে পর্যন্ত মুসলিম অনুপ্রবেশ ঘটেছে। অপারেশন ব্লুটারের পর বহু মৃতদেহ শনাক্ত হয়েছে মুসলমান বলে। এখনও খালিস্তানি এবং পাকিস্তানিরা নির্বিচারে হিন্দু হত্যা করে সীমান্ত পেরিয়ে চলে যাচ্ছে। রাজস্থানের সীমান্ত দিয়েও ঘটছে ব্যাপক অনুপ্রবেশ। খালিস্তানিদের সাহায্যের জন্য পাকিস্তানিরা কাশ্মীর দিয়ে অনুপ্রবেশ করে পাঞ্জাবে ঢুকছে। সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। আজ পর্যন্ত পাঞ্জাব সীমান্ত সিল করল না কেউ। জেনারেল কারিয়াপ্পা একবার প্রস্তাব দিয়েছিলেন, প্রাক্তন সৈনিকদের সীমান্তে 5 বিঘে করে জমি দেওয়া হোক, বিনাব্যয়ে প্রতিরক্ষার ব্যবস্থা হয়ে যাবে। আমাদের নেতারা এই বাস্তব সমাধানের কোন আগ্রহ দেখালেন না। কারণ তখনও তারা মনে মনে গাইছেন, জাগিও না, আমায় জাগিও না। আজ পশ্চিমবঙ্গের সীমান্ত 5 মাইল কেন, বহু জায়গায় 10 মাইল পর্যন্ত মুসলিম অধ্যুষিত এলাকা। ত্রিপুরা, আসাম এবং বিহার সীমান্তেও ঠিক একই চিত্র। ওপার থেকে লোক আসছে, থাকছে, ডাকাতি করে বাংলাদেশে পালিয়ে যাচ্ছে। এপারে ডাকাতি করছে, হিন্দু নারী হরণ করছে, আশ্রয় নিচ্ছে বাংলাদেশে। মালদহে, মুর্শিদাবাদে, ত্রিপুরায় এসব ঘটনা প্রাত্যহিক। নদিয়া, 2-4 পরগনাতেও হিন্দুরা নিরাপত্তার অভাব বোধ করে জমি বাড়ি ফেলে চলে আসছে অন্যত্র। অনুপ্রবেশকারীরা সেসব দখল করে পরমানন্দে বাস করছে। শিয়ালদহ বনগাঁ লাইনে ট্রেন থেকে বসে দেখা যায় বস্তির পর বস্তি বাংলাদেশি মুসলমানদের। এসব ঘটনা ঘটছে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে। উদার অসাম্প্রদায়িক বামপন্থা প্রভাবিত পশ্চিমবঙ্গে, কারণ এসব অঞ্চলে সব দলের নেতাই মুসলমান। যে বাংলাদেশ সামরিক শক্তিতে ভারতের কামানের খোরাক নয়, তার এত উৎসাহ, সাহস এদের জন্য। বাংলাদেশ মনে করে বিনা 1 ঘণ্টার যুদ্ধে আমরা ঢুকে যেতে পারি ভারতের 10 মাইল অভ্যন্তরে। আমাদের লুকিয়ে রাখার, পথ দেখানোর লোক আছে সীমান্তের 10 মাইল জুড়ে। এই সমস্যার উদ্ভবই হতো না যদি আমরা, যারা পাকিস্তান চেয়েছিল তাদের পাকিস্তানে পাঠিয়ে দিতে পারতাম। বাংলাদেশের 2 কোটি হিন্দুর জন্য স্থায়ী দুশ্চিন্তা থাকত না যদি তাদের ভারতে নিয়ে আসতাম, অর্থাৎ যদি লোক বিনিময় করতাম। বেশ, লোক বিনিময় যখন হল না, তখন পাকিস্তান থেকে কোটি কোটি বিতাড়িত হিন্দুর জন্য আমাদের নেতারা জমি চাইতে পারতেন।
দেশটা ভাগ হয়েছিল জমি এবং জনসংখ্যার ভিত্তিতে। 2-3 ভাগ মুসলমানকে আমরা জমি দিয়েছিলাম 3-0 ভাগ। চুক্তির পর চুক্তি ভঙ্গ করে নির্মমভাবে যে কোটি কোটি হিন্দুকে পাঠিয়ে দিল পাকিস্তান, তাদের সম্পত্তি এবং জমি ফেরত দেবে না কেন? পাঞ্জাব মুসলমানদের পাঠিয়ে দিয়েছে পাকিস্তানে, জমির দখল নিয়েছে। সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু পশ্চিম বাংলার কি হবে? পূর্ববঙ্গ বা বাংলাদেশ থেকে 2 কোটি হিন্দুকে তাড়ানো হয়েছে। তাদের জমি দেওয়া হবে না কেন? এ দাবি অত্যন্ত ন্যায্য দাবি, আন্তর্জাতিক রীতিনীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ। বিতাড়িত হিন্দুদের জন্য ভারত সংলগ্ন বাংলাদেশের অন্তত 6টি জেলা দাবি করা উচিত। যশোর, খুলনা, রাজশাহী, কুষ্টিয়া, বরিশাল এবং ফরিদপুর। যে উৎসাহ নিয়ে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র প্যালেস্টাইনি উদ্বাস্তুদের পাশে দাঁড়াচ্ছে, তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হিন্দুদের ন্যায্য অধিকারের পাশে নিশ্চয়ই দাঁড়াবে। কারণ এই অধিকার, এই দাবি ন্যায়ত, ধর্মত এবং অত্যন্ত যুক্তিসঙ্গত। এতে বাংলাদেশ দুর্বল হবে। বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা বাড়বে। ওই 6টি জেলাকে হিন্দু জেলা করে দিলে মুসলিম অনুপ্রবেশ প্রতিরোধ করা যাবে। এগুলো আমরা সহজে করতে পারতাম 71 সালে, বাংলাদেশের স্বাধীনতায় সাহায্যের শর্ত হিসাবে। পারিনি, কারণ আমাদের নেতাদের বৃহৎ ছাগলাদ্য ঘৃতপুষ্ট দৃষ্টিভঙ্গির জন্য। যেমন এখন সর্বতোপ্রকারে সাহায্য করা উচিত পার্বত্য চট্টগ্রামের চাকমা বিদ্রোহীদের। এগুলো কোন অসম্ভব অস্বাভাবিক কথা নয়। মুসলমানদের কাছ থেকেই এগুলো শিখতে হবে। পৃথিবীর কোনো মুসলমান দেশে অমুসলমানেরা সম্মানের সঙ্গে ধর্মীয় স্বাধীনতা নিয়ে বাস করতে পারে না। বাংলাদেশে 2 কোটি হিন্দু থাকা সত্ত্বেও সেখানে একটি হিন্দু চৌকিদার পাওয়া যায় না। কাশ্মীরে 34 জন হিন্দু অধিবাসী থাকা সত্ত্বেও সেখানে একজন হিন্দু মুখ্যমন্ত্রী হবে, এ কল্পনা করা যায় না। ভারতের মধ্যে থেকেও কাশ্মীরের মুসলিম চরিত্র অক্ষুণ্ণ রাখা হচ্ছে, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের মুসলিম চরিত্র বজায় রাখা হচ্ছে। কেরালার মল্লাপুরম জেলাকে মুসলিম জেলা করা হয়েছে। রাষ্ট্ররক্ষার প্রয়োজনে হিন্দুরা সীমান্তের জেলাগুলোকে হিন্দু জেলা করতে পারবে না কেন? বিকৃত বংশগতির রাষ্ট্রদ্রোহী নেতৃত্ব রয়েছে বলে না, উদার সহিষ্ণু ক্ষমাসুন্দর হিন্দু সমাজে কোনো উগ্র সন্ত্রাসবাদী গোষ্ঠী নেই বলে পৃথিবীতে কিছুই থাকে না। সবই কোনো ক্রিয়ার সমতুল বিপরীত প্রতিক্রিয়ারূপে সৃষ্টি হয়। কারণ এটা বৈজ্ঞানিক সত্য। ভারতবর্ষে BLOর জন্ম হয়েছে, বাংলাদেশ লিবারেশন অর্গানাইজেশন। সারা দেশের জনসমর্থন সৃষ্টি হচ্ছে এর পিছনে। BLOর প্রতিনিধিরা দেখা করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে। প্রধানমন্ত্রী সহানুভূতি প্রকাশ করেছেন। নির্জোট সম্মেলনের নেতাদের কাছেও BLO তাদের দাবি পত্র পেশ করেছেন। আর একটি সংগঠন তৈরি হয়েছে, বঙ্গসেনা। এরা আন্দোলন চালাচ্ছে স্বাধীন বঙ্গভূমির জন্য। BLO এবং বঙ্গসেনা পরিচালিত আন্দোলন আছড়ে পড়ছে বাংলাদেশ সীমান্তের ওপারেও। বাংলাদেশের প্রত্যেকটি হিন্দু এই আন্দোলনকে সমর্থন করছে। সারা দেশের দৃষ্টি আকর্ষিত হচ্ছে এদিকে। সরকার মদত না দিলেও প্রশ্রয় দিতে বাধ্য হচ্ছে। উচিত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সরকারি সাহায্য দেওয়া। এই ন্যায্য দাবির পিছনে বিপুল জনসমর্থন চাই। এদের দাবি জমি চাই। PLOর দাবি যদি আন্তর্জাতিক সমর্থন ও সহানুভূতি সংগ্রহে সক্ষম হয় 10 লক্ষ মানুষের জন্য, তাহলে 2 কোটি মানুষের দাবি উপেক্ষিত হবে কোন যুক্তিতে? কিন্তু এই ঐতিহাসিক দাবার পাশে এসে দাঁড়াতে পারছে না ভারতের কৃতদাস রক্তের প্রতিভূ রাজনৈতিক নেতৃত্ব। অন্ধ আত্মসমর্পণ আর যুক্তিহীন তোষণে অভ্যস্ত এই শিখণ্ডী নেতাদের দেখেই রাষ্ট্রদ্রোহীদের উৎসাহ সীমাহীন হয়ে উঠেছে। ব্যাপক অনুপ্রবেশে বিশৃঙ্খল করতে চাইছে জনজীবন। বিনাযুদ্ধে দখল করতে চাইছে ভারতবর্ষ। আন্তর্জাতিক চক্রান্তের শিকার করতে চাইছে হিন্দুস্তানকে। কলিমুদ্দিন শামস খুব ভালো করেই জানেন, 81 সালের সেন্সাস অনুযায়ী ভারতের মুসলিম জনসংখ্যা 8 কোটি 20 লক্ষ। কিন্তু তিনি বিভিন্ন জনসভায় বলে থাকেন, ভারতে এখন 14 কোটি মুসলমান। দায়িত্বশীল ব্যক্তি হয়ে এই মিথ্যা কথা তিনি কেন বলেন? এটি একটি চক্রান্তের অংশ বলে।
সে চক্রান্ত হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যাতে এই সংখ্যার মধ্যে মিলিয়ে নেওয়া যায়। এটাকে আন্তর্জাতিক চক্রান্ত বলছি এই কারণে 5 বছর আগে বাংলাদেশ তাদের জনগণনায় 2 কোটি জনসংখ্যা ইচ্ছে করে কম দেখিয়েছে। একটি দেশ অকারণে তাদের জনসংখ্যা কম করে দেখাবে কেন? দেখাবে কারণ এইসব টুকরো টুকরো দৃশ্য একটি গোটা নাটকের অংশ মাত্র। যে নাটক রচিত হয়েছে 1980 সালে ইসলামিক কালচারাল সেন্টারের উদ্যোগে লন্ডনে বসে। ধর্মান্তর, অনুপ্রবেশ আর জন্মহার বৃদ্ধি করে এই শতাব্দীর মধ্যে ভারতকে মুসলিম রাষ্ট্রে পরিণত করতে হবে। এই নাটকের আরেকটি চরিত্র হচ্ছে ফারুক আব্দুল্লাহ। তিনি অনুপ্রবেশকে আইন সিদ্ধ করতে চাইছেন পুনর্বাসন বিল পাশ করে বিনা বাধায়, যাতে পাকিস্তানিরা ভারতে এসে সংখ্যা বৃদ্ধি করতে পারে। এই অনুপ্রবেশ আজ ভারতবর্ষের জনজীবনকে অর্থনৈতিক, সামাজিক দিক থেকে বিধ্বস্ত করে দিচ্ছে। অনুপ্রবেশের মূল উদ্দেশ্য আসামে আংশিক সফল হওয়ায় মুসলমানদের উগ্রতা, অস্থিরতা, সাম্প্রদায়িক প্রবণতা তীব্র হয়েছে। এ শুধু আমাদের কথা নয়, সরকার নিয়োজিত তদন্ত কমিটি স্বীকার করেছে ভারতে সাম্প্রদায়িক দাঙ্গার জন্য দায়ী উগ্রপন্থী মুসলমানেরা। এ সংবাদ প্রকাশ করেছেন সাংবাদিক কুলদীপ নায়ার আনন্দবাজার পত্রিকায়। তাদের এত দুঃসাহস যে তারা সর্বত্র পুলিশ মিলিটারিকে আক্রমণে উদ্যত হয়েছে। দিল্লিতে, আমেদাবাদে, মিরাটে যে দাঙ্গা হয়েছিল, একে দাঙ্গা বলা চলে না। এ ছিল পুলিশের প্রতি মুসলমানদের সোজাসুজি আক্রমণ। 2 কর্ণাটকে ডেকান হেরাল্ডে মোহাম্মদের নামে গল্প ছাপা নিয়েও ছিল পুলিশকে আক্রমণ। মিরাটে, দিল্লিতে বাংলাদেশি, পাকিস্তান, মুসলমান ধরা পড়েছে। তাই অনুপ্রবেশের বিপদ শুধু সামাজিক, অর্থনৈতিক নয়, জাতীয় বিপদ। ভারতের প্রত্যেকটি দায়িত্বশীল সংবাদপত্র, সরকারের ইন্টেলিজেন্স বিভাগ জানাচ্ছে ব্যাপক অনুপ্রবেশের সংবাদ। কোন মুসলিম নেতা এতে কর্ণপাতই করছেন না। মুসলমানদের মুখপত্র আখবার এ মশরিক অভিযোগ এনেছে। আনন্দবাজার, স্টেটসম্যান, আজকাল, যুগান্তর এর বিরুদ্ধে তাদের অভিযোগ অনুপ্রবেশের নামে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই পত্রিকাগুলো। বিচিত্র আমাদের দেশের বিভ্রান্ত সাংবাদিক, বুদ্ধিজীবী এবং কৃতদাস রক্তের উত্তরসূরি রাজনৈতিক নেতৃবৃন্দ। আসামের ব্যাপারে এরা সব সময় বলে এসেছেন আসামের সমস্যা জটিল এবং অর্থনৈতিক। এই বক্তব্য প্রতিষ্ঠায় কত যুক্তিজাল সৃষ্টি করেছে। আসামের মূল সমস্যা অনুপ্রবেশ, এই ঘটনাকে আড়াল করার কি অপচেষ্টা। আজ অনুপ্রবেশের ব্যাপকতা দেখে নিজেদের অজ্ঞাতে তাঁরা সত্য উচ্চারণ করে ফেলছেন। বলছেন পশ্চিমবঙ্গ, বিহার আরেকটা আসাম হয়ে উঠবে। এদেশের বুদ্ধিজীবীরা চিরকাল পরিচালিত বাস্তবতা বর্জিত ভিত্তিহীন আবেগে, আর রাজনৈতিক নেতারা নিয়ন্ত্রিত হন ইউটোপিয়ান আইডিয়া এবং নির্ভেজাল ব্যক্তি স্বার্থে। তাই আমাদের দেশের বুদ্ধিজীবী, সাংবাদিক, রাজনৈতিক নেতারা পাগল এবং স্বার্থান্বেষীর কম্পাউন্ড। অনেকেরই মনে পড়বে ৭১-এর বাংলাদেশ যুদ্ধের সময় ভারতের শতকরা ১০০ জন সাংবাদিক ও রাজনৈতিক নেতা বলেছিলেন পাকিস্তানের যাবতীয় সমৃদ্ধির রুট হচ্ছে বাংলাদেশ। পাকিস্তানের কবজা থেকে বাংলাদেশ চলে গেলে পাকিস্তান ৬ মাস টিকবে না, অর্থনৈতিক নাভিশ্বাস উঠে যাবে। কিন্তু বাস্তবে দেখা গেল পাকিস্তানের কিছু হয়নি, নাভিশ্বাস উঠে গেল বাংলাদেশের। এই হচ্ছে আমাদের দেশের বুদ্ধিজীবী এবং রাজনৈতিক নেতাদের জ্ঞানগম্যি এবং দূরদর্শিতা। সুতরাং অনুপ্রবেশের ভয়াবহতা এবং এর চরম পরিণতি বুঝতে দেরি হওয়া এদের পক্ষে স্বাভাবিক, কারণ এরা ঠিক বাস্তব ভারতবর্ষে বাস করেন না। এদের মানসিক অবস্থান ধর্মনিরপেক্ষতার তুরীয় জগতে, অসাম্প্রদায়িকতার গন্ধর্বলোকে, বিশ্বমানবতার স্বপ্নলোকে। যা পৃথিবীতে নেই, হয়নি, হবে না, তার জন্য এদের কি প্রাণান্তকর প্রচেষ্টা। আর যেটা হতে পারে হওয়া একান্ত দরকার। চিন্তার স্বাধীনতা, ধর্মের স্বাধীনতা, গণতান্ত্রিক স্বাধীনতার জন্য যেটা অবশ্য প্রয়োজনীয়। সেই ৭০ কোটি হিন্দুর ঐক্যবদ্ধ শক্তিশালী রূপ, বলিষ্ঠ হিন্দু সংগঠন এদের কাছে দিনের দুঃস্বপ্ন, রাতের বিভীষিকা। আনন্দের কথা দেরিতে হলেও এদের মোহভঙ্গ হচ্ছে। মুসলমানদের ক্রমবর্ধমান আগ্রাসী আচরণই মোহ ভাঙ্গিয়ে দিচ্ছে।
খুব সাধারণ মানুষের মধ্যেও একটা জাগরণ ঘটছে। সীমান্ত অঞ্চলের হিন্দু জনসাধারণ এবং পুলিশ কর্তৃপক্ষ সক্রিয় হয়ে উঠেছে। বহু মুসলমানকে বাংলাদেশে পাঠানো হচ্ছে। সংবাদপত্র যোগ্য ভূমিকা নিচ্ছে। অনুপ্রবেশ সম্পর্কে মুসলমানদের ভূমিকা সম্পর্কে সাধারণ মানুষ সরব হয়ে উঠেছে। যারা জাতীয়তাবাদী প্রচ্ছন্ন পাকিস্তানপন্থী নন, তারাও সোচ্চার হয়ে উঠছেন। বরুণ সেনগুপ্ত এবং তাঁর পত্রিকা বর্তমান অনুপ্রবেশ বিষয়ে অত্যন্ত দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অনুপ্রবেশের জেলাওয়ারি বিপদ এবং পরিসংখ্যান দিয়েছেন দীর্ঘদিন ধরে। তিনি ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিরুদ্ধে। বলেছেন, এত বড় বিপদকে এরা কেউ কোন গুরুত্বই দিচ্ছেন না। বিবৃতি দিয়ে দায়িত্ব শেষ করেছেন। কিছু সাম্প্রদায়িক লোক উস্কানি দিয়ে ওপার থেকে লোক নিয়ে আসছে। অনুপ্রবেশ নিয়ে সোচ্চার হবার ফলে ২-৪ পরগনার এক মুসলিম যুবক এসে তাকে বলেছিল, আপনারা অনুপ্রবেশ করে সাম্প্রদায়িকতা ছড়াচ্ছেন কেন? শ্রী সেনগুপ্ত তাঁকে বলেন, সাম্প্রদায়িকতা ছড়াইনি, আপনাদের ভালোর জন্যই লিখছি। কিছু মুসলমান নতুন নতুন মসজিদ তৈরি করে গরম গরম বক্তৃতা দিয়ে গোটা মুসলমান সমাজকে বিপদে ফেলে দেবে। কারণ হিন্দুরা যে যাই বলুক, দেশ ভাগ কি জন্য হয়েছিল, কারা দেশ ভাগ করেছিল কেউ ভোলেনি। এই নিষ্ঠুর সত্য কথাগুলি সাংবাদিকেরা আজ বলতে বাধ্য হচ্ছেন পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে। জনগণও পিছিয়ে থাকেনি। বিদ্যার্থী পরিষদের আহ্বানে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে পূর্বাঞ্চল অনুপ্রবেশ বিরোধী সম্মেলন অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্টের বিচারপতি খান্না, প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা, সংসদ সদস্য শ্রীরাম জেঠমালানি, স্বামী অগ্নিবেশ উপস্থিত ছিলেন। আসামের ছাত্র নেতারা এবং বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা জানালেন তাদের রাজ্যের অনুপ্রবেশের সমস্যা। ত্রিপুরা, আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, বিহারে অনুপ্রবেশ তো দীর্ঘদিন ধরে হচ্ছেই। এখন গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, কাশ্মীর সীমান্তেও অনুপ্রবেশকারীদের অবারিত দ্বার। সুপরিকল্পিত অনুপ্রবেশ এখন ভারতের অন্যতম ভয়াবহ সমস্যা। এই সমস্যার স্রষ্টা এবং পালক রাজনৈতিক দলগুলি। নিশ্চিত ভোট ব্যাংক মনে করে তারা এদের রেশন কার্ড করে দেয়, ভোটার লিস্টে নাম তুলে দেয়, স্থায়ী নাগরিক হয়ে যায়। আরও অনুপ্রবেশকারী আনবার একটি নিশ্চিত ঘাঁটি তৈরি হয়ে যায়। এদেশের বুদ্ধিজীবীদের আরও একটি সমস্যা, অনুপ্রবেশকারী বলতে এরা হিন্দু মুসলমান উভয় পক্ষকেই বোঝেন। শরণার্থী আর অনুপ্রবেশকারীর পার্থক্য এরা বুঝতে পারেন না। বাংলাদেশ থেকে হিন্দু আসে লাঞ্ছিত অত্যাচারিত হয়ে, টিকতে না পেরে। মুসলমান আসে এই দেশটাকেও মুসলিম সংখ্যাগরিষ্ঠ করবে বলে। ২-১ হয়ে গেল। সাংবাদিক এবং দায়িত্বশীল ব্যক্তিরা এই সিরিয়াস বিষয়টি লঘু করে দেন। ওখানে জনসংখ্যার প্রচণ্ড চাপ, অসম্ভব দারিদ্র্য, তাই মুসলমানরা চলে আসছে। হতভাগ্য হিন্দু কোন দিন কোরআন পড়ে জানবার চেষ্টা করল না। ইসলামের দৃষ্টিভঙ্গিটা কি? কেন তারা দলে দলে আসছে? বিদেশি রাষ্ট্রের অর্থনৈতিক সাহায্য এদেশের মৌলবাদীরাও না চাইতে পায় কেন? সারা পৃথিবীর মুসলমানেরা চায় ভারতকে কাফেরিয়ানার দোজক থেকে মুক্ত করে পবিত্র ইসলামে দীক্ষিত করতে। ইরানের সমস্ত অন্যায়কে এদেশের সরকার সমর্থন করেছে। সব দেশের আগে স্যাটানিক ভার্সেস বেআইনি ঘোষণা করে ইরানের প্রিয় হতে চলেছে। খোমেনি মারা গেলে সবরকম নিয়মকানুন উপেক্ষা করে রাষ্ট্রীয় শোক পালন করেছে। খোমেনি ধর্মীয় প্রধান ছিলেন, রাষ্ট্রপ্রধান নয়। এত নতজানু হয়ে সাম্প্রদায়িক ইরানি নাগরা বারবার চুম্বন করে গোটা ভারতের মান মর্যাদা লুণ্ঠিত করে কি সাফল্য অর্জিত হল? ইরান আজ কাশ্মীর প্রশ্নে বিচ্ছিন্নতাবাদী মুসলমানদের সর্বপ্রকার সহযোগিতা করতে চায়। কাশ্মীরকে পৃথক করার জন্য পাকিস্তানকে সাহায্য দিতে চায়। একটা তারা প্রকাশ্যে ঘোষণা করেছে। অনুপ্রবেশ একটি জাতীয় সমস্যা। এই সমস্যা তৈরি করার পিছনে আছে গ্লোবাল কনস্পিরেসি, প্যান ইসলামিক চক্রান্ত। রাজনৈতিক দলগুলি ভোটের স্বার্থে, গদির স্বার্থে এই জ্বলন্ত সমস্যা থেকে মুখ ঘুরিয়ে থাকতে পারেন, কিন্তু এই দেশ যাদের, তারা নিশ্চুপ থাকতে পারেন না। তাই ব্যারিস্টার নিহারেন্দু দত্ত মজুমদারের সভাপতিত্বে গঠিত হয়েছে 1982
সীমান্ত শাস্তি ও সুরক্ষা সমিতি, যাদের কাজ এ বিষয়ে জনজাগৃতি এবং অনুপ্রবেশকারীদের তালিকা সংগ্রহ করা। এদের সংগৃহীত তথ্যে প্রকাশ, শুধু পশ্চিমবঙ্গে 52 লক্ষ অনুপ্রবেশকারী মুসলমান এসেছে। 50টি বিধানসভার আসনকে এরা নিয়ন্ত্রণ করবে। 150টি বিধানসভা কেন্দ্রকে এরা প্রভাবিত করবে। এই ভয়ঙ্কর সংকটের মোকাবিলা করতেই হবে। কিন্তু এত বড় বিপদ সম্পর্কে রাজনৈতিক দলগুলির মধ্যে সোচ্চার শুধু ভারতীয় জনতা পার্টি। অন্যান্য রাজনৈতিক দল নীরব দর্শক এবং সমর্থক। তাতে কিছু যায় আসে না। সাধারণ মানুষ জাগ্রত হচ্ছেন, সচেতন হচ্ছেন, প্রতিবাদ মুখর হয়ে উঠছেন। এটা স্বাস্থ্যের লক্ষণ, সুস্থতার লক্ষণ। কারণ এদেশের ইতিহাসে দেখা যায়, দেশের শ্রেষ্ঠ মানুষদেরই একটা বড় অংশ সর্বকালে রাষ্ট্রের শত্রুদের সঙ্গে হাত মেলায়, অন্যায়ের পক্ষ সমর্থন করে। ভীষ্ম, দ্রোণ, জরাসন্ধ, জয়চাঁদ, অস্তি, মানসিংহ, মীরজাফর কেউ সাধারণ স্তরের লোক ছিলেন না। এরা সবাই সম্মানিত রাজপুরুষ ছিলেন। এদের পরিণতি ছিল অত্যন্ত করুণ। ভীষ্ম, দ্রোণ সৎলোক হওয়া সত্ত্বেও তাদের মরতে হল। শুধু অন্যায়ের পক্ষ সমর্থন করেছিলেন বলে। মরতে হল মূল শত্রু দুর্যোধনের অনেক আগেই। জয়চাঁদ, অন্তি, মানসিংহদের পরিণামও খুব ভালো হয়নি। ইতিহাসে ঘৃণিত চরিত্ররূপেই তারা চিহ্নিত। এইসব ঘটনাগুলো থেকে হিন্দু বিরোধী হিন্দু নেতাদের শিক্ষা নেওয়া উচিত। বুদ্ধিজীবী লেখক সাংবাদিকদেরও দেওয়ালের লিখন পড়ে ফেলা উচিত। তারা এখনও দেশের প্রকৃত পরিস্থিতি জনগণকে জানাতে চাইছেন না। দেশ জুড়ে বিপুল হিন্দু গণঅভ্যুত্থান ঘটতে চলেছে। এরা দেখেও না দেখার ভান করছেন। তাদের এটা লক্ষ্য করা উচিত রাষ্ট্রীয় অনৈক্য, দলীয় অন্তর্দ্বন্দ্ব, রাজনৈতিক নৈরাশ্য পীড়িত ভারতবর্ষে এক ঐক্যবদ্ধ সুশৃঙ্খল হিন্দু শক্তির জাগরণ ঘটছে। যে কোনো রাজনৈতিক দলের নেতা এবং কর্মীর সঙ্গে কথা বললেই তার হতাশা, উত্তেজনা, অবসাদ অনুভব করা যায়। কোন দলের আর আত্মবিশ্বাস নেই। যেটুকু শক্তি আছে তা শুধু দলের অস্তিত্ব রক্ষা করতেই শেষ। হিন্দু সংগঠনের যে কোনো কর্মীর সঙ্গে কথা বললেই বোঝা যায় কি দুর্জয় আত্মবিশ্বাস, কি বিপুল আত্মত্যাগের প্রস্তুতি নিয়ে তারা কাজ করে চলেছে। এই হিন্দু জাগরণ প্রস্তুতি একটা ঐতিহাসিক প্রয়োজন এবং ঐতিহাসিক নিয়তিও। এই সুশৃঙ্খল হিন্দু অভ্যুত্থানের পিছনে যে কুশলী নেতৃত্ব রয়েছে তারা অত্যন্ত সংযত, দূরদৃষ্টিসম্পন্ন এবং তর্কাতীত দেশপ্রেমে উদ্বুদ্ধ। তাই এই শক্তির কোন বিকৃত প্রকাশ নেই, বহিঃপ্রকাশ নেই। তবু এই শক্তি সব রাষ্ট্রদ্রোহীদের যে আতঙ্কিত করে তুলেছে সে লক্ষণও বেশ প্রকট। ভারতের প্রত্যেকটি রাজনৈতিক দল পরস্পর যুদ্ধমান, কোনো ব্যাপারেই এরা একমত হতে পারে না। কিন্তু হিন্দুদের বিরোধিতায় এদের একটু বিরোধ নেই। সকলে একমত। সেটা নেহেরুর আমলে, ইন্দিরা, রাজীব জমানায় এবং এখনও পরিষ্কার। শুধুমাত্র হিন্দু শক্তিকে প্রতিরোধ করার জন্য ভি.পি. জ্যোতিবাবু ইমামের কাছে মুচলেখা দিয়ে এলেন। কংগ্রেস কেরালায় এবং কেন্দ্রে মুসলিম লীগের সমর্থনে সরকার গড়ল। প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্মী এবং সমর্থকেরা এই ষড়যন্ত্র দেখে এগিয়ে আসছে হিন্দু সংগঠনের দিকে। এরাই দেশকে বাঁচাতে পারবে দেশি বিদেশি চক্রান্তের হাত থেকে, এ বিশ্বাস জনমানসে বদ্ধমূল হচ্ছে। তার প্রতিফলন ঘটছে রাজনৈতিক ক্ষেত্রেও। সবক্ষেত্রে এই প্রভাব আরও বাড়াতে হবে। কারণ নেতাদের অভ্যাস এখনও অপরিবর্তিত। বুদ্ধিজীবীরাও এই পরিবর্তন স্বচ্ছন্দে মেনে নিতে পারছেন না। হিন্দু জনশক্তি তাদের চোখে যেন ছোটলোকের বাড়বৃদ্ধি। ভারতীয় জনতা পার্টির উত্থান কোনো ব্যাপারই নয়। ওটা একটা আকস্মিক ব্যাপার, অচিরে হারিয়ে যাবে। তার জন্য তাদের যা করণীয় করে যাবে। মুসলিম সাম্প্রদায়িকতায় ইন্ধন জুগিয়ে যাবে। এই প্রোৎসাহসে দুঃসাহসী হয়ে উঠছে উগ্রপন্থী সাম্প্রদায়িক মুসলমানেরা। 1985 সালে মধ্য কলকাতা জেলা কংগ্রেসের মুসলিম সদস্যরা একত্রিত হয়ে ফুটনানি হলে সিদ্ধান্ত নিয়েছিল স্লোগান হিসাবে বন্দেমাতরম নিষিদ্ধ করতে হবে, না হলে তারা কংগ্রেস ছেড়ে দিয়ে মুসলিম কংগ্রেস করবে।
সংবাদপত্র পাঠকেরা জানেন এ বক্তব্য তাদের নয়, এ প্রেরণা হিন্দু কুলাঙ্গার অধ্যাপক সৌগত রায়ের। তিনি বিভিন্ন সেমিনারে বলে থাকেন বন্দেমাতরম স্লোগান দেওয়া উচিত নয়। রাজনৈতিক দলগুলি অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেওয়ার ফলে তাদের স্পর্ধাও এখন চরম সীমায়। 1990 সালে কলকাতায় হাজার হাজার মুসলমান অনুপ্রবেশকারী মিছিল করে চলে গেল প্রেস ক্লাবে। তারা বলল, হ্যাঁ, আমরা অনুপ্রবেশকারী, বাংলাদেশ থেকে এসেছি, আমাদের অবিলম্বে ভারতের নাগরিকত্ব দিতে হবে। এই সংগঠনটির নাম হচ্ছে মোহাজির সংঘ। মোহাজির শব্দটির পিছনেও একটু ইতিহাস আছে। মক্কায় এবং মদিনায় মোহাম্মদের সময় দুটি সংগঠন তৈরি হয়েছিল, মোহাজির এবং আনসারি। এদের কাজ ছিল নির্বিচারে হত্যা এবং অত্যাচার দ্বারা ইসলামকে প্রসারিত করা। এদের দাবি আস্ফালন মিছিলে সব রাজনৈতিক দল নীরবে সমর্থন করল। এই সব ঘটনায় প্রত্যেকটি হিন্দু ক্ষুব্ধ হয়ে উঠেছে। আর কিছু রাজনৈতিক নেতার নিবুদ্ধিতা, তোষণ এবং ঔদাসীন্যকে গোটা জাতির ঔদাসীন্য ধরে নিয়ে মুসলমানেরা আগুন নিয়ে খেলা শুরু করেছে। জলপ্রবাহের মতো অনুপ্রবেশ ঘটাচ্ছে পশ্চিমবঙ্গে, ত্রিপুরায়, আসামে, বিহারে। সাংবাদিক হলধর পটল ডেইলি রিপোর্টিংয়ে দেখিয়েছেন কিভাবে অনুপ্রবেশকারী আসছে, আশ্রয় এবং প্রশ্রয় পাচ্ছে। মুসলমান অনুপ্রবেশকারী কেমনভাবে হিন্দু নাম নিয়ে বাস করছে তার সাপ্তাহিক ফিচার ময়না তদন্তে তিনি স্পষ্ট দেখিয়েছেন। বিদ্যালয় এবং মাদ্রাসাগুলিও এই চক্রান্তে কিভাবে লিপ্ত। কত সহজে টাকা দিয়ে স্কুল থেকে সার্টিফিকেট পাওয়া যাস। গোয়েন দপ্তরের কাছে পুরো রিপোর্ট আছে, সরকার সব জানে। শুধু রাজনৈতিক স্বার্থে দলগুলি নির্বিকার থাকতে চাইছে। হলধর পটলি একমাত্র সাংবাদিক যিনি শরণার্থী আর অনুপ্রবেশকারীর মধ্যে গুলিয়ে ফেলেননি। হিন্দু পৃথিবীর যেখান থেকেই চলে আসুক বা পালিয়ে আসুক, ভারতে সে শরণার্থী। বাংলাদেশ বা পাকিস্তানের ক্ষেত্রে তো সরকারের প্রতিশ্রুতিই ছিল ওখানে টিকতে না পারলে ভারতে হিন্দুদের সম্মানের সঙ্গে স্থান দেওয়া হবে। এখন হিন্দু আসছে প্রাণের দায়ে, মুসলমান আসছে সাম্রাজ্য বিস্তার করতে। যুগে যুগে সাম্রাজ্য প্রতিষ্ঠার হাতিয়ার বদল হয়, এখন অনুপ্রবেশ তাদের হাতিয়ার। তাদের সঙ্গে সেভাবেই ট্রিট করা উচিত। অপ্রতিরোধ্য মনে হলে লোক বিনিময়ের দাবিকে সোচ্চার করতে হবে। হিন্দু মুসলমানের ভিত্তিতে লোক বিনিময় হলে দুদেশে সাম্প্রদায়িক সমস্যাও থাকবে না, অনুপ্রবেশ সমস্যাও থাকবে না। আজকালের সাংবাদিক লিখছেন শুধু বসিরহাট সীমান্ত দিয়ে প্রত্যহ 500 করে বাংলাদেশি মুসলমান আসছে বহু বছর ধরে। স্টেটসম্যান লিখছে হাজার হাজার অনুপ্রবেশকারী নদিয়ার কৃষ্ণনগরে একটা গুরুতর সমস্যার সৃষ্টি করে ফেলেছে। স্টেটসম্যান আরও লিখেছে যে হকাররা কলকাতায় আইন শৃঙ্খলা সমস্যার সৃষ্টি করে ফেলেছে। এরা সবাই বাংলাদেশ থেকে আসা বিহারি মুসলমান। এরা সাহায্য পায় খিদিরপুরের একজন প্রভাবশালী ফরওয়ার্ড ব্লক নেতার। আনন্দবাজারে এসপি সাগর লিখলেন বিহারের কিষানগঞ্জে শতকরা 60 থেকে 65 জন অধিবাসী বাংলাদেশি মুসলমান। বোমা বন্দুক নিয়ে তারা সাঁওতালদের হত্যা করে তাদের মৃতদেহ লোপাট করে নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করছে। এই দুঃসাহস প্রায় একটি দেশের রাষ্ট্র শক্তিকেই চ্যালেঞ্জ জানানো। এই দুঃসাহসের খুঁটি হচ্ছে স্থানীয় মুসলমান এবং কংগ্রেসি দলের বিহার শাখার জনাব রফিকুল আলম। তিনি অনুপ্রবেশকারীদের আশ্রয়ের ব্যবস্থা করে দেন। এ সংবাদও আনন্দবাজারের। এসব কথায় যে কোনো সন্দেহ নেই, তার প্রমাণ প্রশ্রয়দাতারাই দিচ্ছেন। 1984 জানুয়ারিতে প্রকাশিত সংবাদ ভারতের 4টি মুসলিম সংস্থা দিল্লিতে জনসভায় দাবি করেছিল ভারতে 60 লক্ষ বাংলাদেশি মুসলমান এসেছে, এদের বিতাড়ন করা চলবে না, এদের অবিলম্বে নাগরিকত্ব দিতে হবে। বিশ্বের যে কোনো দেশে অনুপ্রবেশকারীর শাস্তি মৃত্যু। এখানে ওঠে তাদের জন্য নাগরিকত্বের দাবি। আলেকজান্ডার এ দৃশ্য দেখলে ডায়লগ হারিয়ে শুধু সেলুকাসের দিকে হাঁ করে তাকিয়ে থাকতেন। 4 জানুয়ারির মিটিংয়ে আরও একটি দাবি তুলেছে মুসলিম নেতারা। 1947 সালে যে 30,000 হিন্দু পাকিস্তান থেকে মার খেয়ে পালিয়ে এসেছিল কাশ্মীরে, কাশ্মীরকে হিন্দুস্তান মনে করে, তাদের সংখ্যা এখন 75,000।
আজ পর্যন্ত কোনো সরকার তাদের নাগরিকত্ব দেয়নি, ওদের যেন কোন দিন নাগরিকত্ব না দেওয়া হয়। এইভাবে কাশ্মীরকে রাষ্ট্রদ্রোহীদের লীলাভূমিতে পরিণত করা হয়েছে। অনুপ্রবেশ বন্ধ না করলে ৩৭০ ধারা উচ্ছেদ না করলে কাশ্মীর সমস্যার সমাধান কোনোদিন হবে না। বি জে পি ছাড়া একটা কিন্তু কেউ বলছে না। এদেশে নাকি ভারতকে ভালোবাসেন এমন মুসলমান অনেক আছেন, তাদের কোন আওয়াজে পর্যন্ত শোনা যায়নি। আরিফ মোহাম্মদ কিছু বলেন না। এতে মুসলমানদের কোন দোষ দেখি না। অর্ধেক ভারতবর্ষকে তারা পাক করেছে, অর্থাৎ পবিত্র করেছে। বাকিটাকেই বা তারা নাপাক করে রাখবে কেন? দার উল হার্ব থেকে তারা দার উল ইসলামে পরিণত করবেই ভারতকে। আরবের টাকা আসছে, পাকিস্তান থেকে প্রেরণা আসছে। ভারতের রাজনৈতিক নেতারা তাদের প্রত্যক্ষ সহযোগিতা করছে, সুতরাং তারা তো এটা মৌকা মনে করবে। পাকিস্তান কায়েম করার পর তারা স্লোগান দিত, হাসকে লিয়া পাকিস্তান, লড়কে লেঙ্গে হিন্দুস্তান। অর্থাৎ হাসতে হাসতে পাকিস্তান নিয়েছি, লড়াই করে হিন্দুস্তান নিয়ে নেব। এখন তারা বলে হাসকে লিয়া পাকিস্তান, ফুসকে লেঙ্গে হিন্দুস্তান। হেসে হেসে পাকিস্তান নিয়েছি, অনুপ্রবেশ করে হিন্দুস্তান নিয়ে নেব। অর্থাৎ যুদ্ধের আর দরকার হবে না। ভারতে গণতন্ত্র আছে, মাথা গুনতি ভোট। তাই সংখ্যার খেলায় ম্যাজিক দেখাতে চাইছে মুসলমানেরা। সংখ্যা বৃদ্ধি ঘটিয়ে সকলের অজ্ঞাতে পায়ের তলা থেকে সরিয়ে নিতে চাইছে মাটি। মজার কথা, এটা অজ্ঞাতে হচ্ছে না। এই পরিকল্পনা, এই চক্রান্ত আজ প্রত্যেকটি হিন্দুকে ভাবিয়ে তুলেছে এবং ক্রমশই তারা চক্ষুলজ্জা কাটিয়ে উঠছে। অনেকে বলছেন, আদর্শ মুসলিম রাষ্ট্রের অনুকরণে ভারতে গণতন্ত্রের বিলুপ্তি যদি ঘটানো যায় তখন কি হবে? এ ভাবার ক্ষমতা মুসলমানদের থাকলে তারা সারা পৃথিবীর মুসলমানদের অবস্থার সঙ্গে নিজেদের তুলনা করে লজ্জা পেত। মুসলমানদের আচরণ দেখে অতি বড় ধর্মনিরপেক্ষ পণ্ডিতেরাও ভারতীয় জনতা পার্টিকে ভোট দিচ্ছেন। কোথাও ইসরায়েল নিয়ে, ইহুদিদের নিয়ে আলোচনা হলে প্রত্যেকটি হিন্দু যেভাবে ইহুদিদের সমর্থন করে উচ্ছ্বসিত প্রশংসা করে, এই লক্ষণটিও মুসলমানদের খুব সতর্কতার সঙ্গে বিবেচনা করা উচিত। ২০০০ বছরের লাঞ্ছনা অত্যাচার থেকে শিক্ষা নিয়ে ইহুদিরা সংগঠিত হয়েছে। মাত্র ৩০ লক্ষ ইহুদি ২০ কোটি মুসলমানকে মাথা উঁচু করলেই মাথায় চাঁটি মারছে। বিশ্ব মুসলিম ঐক্য, মুসলিম বীরত্ব ফাটা বেলুনের মতো চুপসে দিয়েছে একা ইসরায়েল। তাসের ঘরের মতোই আজ আরব ঐক্য চূর্ণ বিচূর্ণ। একটি মুসলিম দেশ অন্য মুসলিম দেশকে বিশ্বাস করে না। ইরান ইরাক লড়ে মরে যাচ্ছিল পরের কাছে ধার করা অস্ত্র নিয়ে। মুসলমানেরাই সাদ্দামকে শেষ করার জন্য ডেকে নিয়েছে বহুজাতিক বাহিনীকে। ইরাক প্রাণের দায়ে ৮৫টা বিমান রেখে দিয়ে এলো ইরানে। ইরান বল, তোমরা অনেক দিন আমাদের সঙ্গে লড়েছিলে, অনেক ক্ষতি করেছিলে, হাতে পেয়ে সে ক্ষতিপূরণ কেটে নিলাম। এই হচ্ছে মুসলমান ঐক্য। মুসলমান কোথাও শান্তিতে বাস করতে পারে না। পৃথিবীতে সর্বাধিক নিরাপদে, শান্তিতে আর স্বাধীনতার সঙ্গে আছে ভারতের মুসলমানেরা। কিন্তু এই অনুপ্রবেশ, এই সন্দেহ এবং অবিশ্বাস আর গত ১০০০ বছরের নির্বচ্ছিন্ন অত্যাচারের নির্মম স্মৃতি যদি পৃথিবীতে আরেকটি ইহুদিতুল্য জাতির জন্ম দেয়, যাদের সংখ্যা ৭০ কোটির অধিক, তাহলে এগুলো কল্পনা নয়, হাইপোথেসিস নয়, ভয় দেখানো নয়। এগুলো বিজ্ঞানের মতো সত্য। ২ আর ২ এ ৪ মতো। প্রত্যেকটি ক্রিয়ার সমতুল বিপরীত প্রতিক্রিয়া আছে। অতএব সহজে বিনা যুদ্ধে ভারত বিজিত হবার নয়। ভারতের যুবশক্তি, জনশক্তি এখনো মরে যায়নি। আসামের যুবশক্তি ক্ষমতা দখল করে অনুপ্রবেশকারীদের বিতাড়ন করেছিল। এখানকার রাজনৈতিক দলগুলো এবং সংবাদপত্র চিৎকার করছে, বাঙালি বিতাড়ন হচ্ছে। হিন্দু বাঙালি হলে এরা কোন দিন একটা শব্দ করে না। মরিচঝাঁপি থেকে কি অত্যাচার করে নিঃস্ব হিন্দু উদ্বাস্তুদের তাড়ানো হল। আজ মরিচঝাঁপি ভরিয়ে দিয়েছে মুসলান অনুপ্রবেশকারীরা। সে ব্যাপারে সবাই নির্বাক। অগোপ সরকার অত্যন্ত ধৃতা এবং কৌশলের সঙ্গে বিদেশি বিতাড়ন করেছে। পশ্চিমবঙ্গেও এ কাজ নির্বে শুরু হয়েছে।
সারা দেশ আজ অনুপ্রবেশের সম্পর্কে সচেতন। কারণ রাষ্ট্রদ্রোহী ক্রীতদাস রাজনৈতিক দল ছাড়াও দেশে বহু সংগঠন আছে। স্বার্থপর নেতা বুদ্ধিজীবী ছাড়াও আছে বিশাল জনসমাজ, যাদের নিদ্রা হরণ করেছে এই অনুপ্রবেশ। ব্যাপক অনুপ্রবেশের প্রতিক্রিয়ারূপে সোচ্চার সাংবাদিক, উদ্বিগ্ন রাজনৈতিক কর্মী, সন্দিগ্ধ জনগণ দ্রুত হিন্দু সংগঠনের নিকটবর্তী হচ্ছেন। বিশাল হিন্দু সমাজ জাগ্রত হচ্ছে, সচেতন হচ্ছে। সরকার নানা প্রতিরোধের বন্দোবস্ত করছেন। জ্যোতি বসু চঞ্চল হয়ে উঠেছেন। বামফ্রন্টের সভায় উদ্বেগ প্রকাশ করেছেন অনুপ্রবেশ সম্পর্কে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা মুসলিম অনুপ্রবেশকারীদের তালিকা সংগ্রহ করছে। বিভিন্ন হিন্দু সংগঠনের কর্মীরা সীমান্ত এলাকায় বহু অনুপ্রবেশকারীদের ধরে পুলিশের হাতে তুলে দিচ্ছে। এই সঙ্গে জন সচেতনতা আর একটু দরকার। কম পয়সায় মজুর পেলে চুপচাপ তাকে কাজে না লাগিয়ে পুলিশে দেওয়া উচিত। কোনো পাড়ায় থাকলে চাপ সৃষ্টি করা উচিত। গণতন্ত্রের নিয়মই হচ্ছে জনগণ সচেতন হলে দল এবং নেতা ঠিক পথে আসবে। সবাই সচেতন হচ্ছে। সীমান্তে কড়া প্রহরা বসানো হচ্ছে। কিন্তু যদি দেখা যায় অনুপ্রবেশ অপ্রতিরোধ্য, তাহলে এই জাগ্রত এবং সংগঠিত জনমতকে বাংলাদেশ দখলের অনুকূলে উদ্বুদ্ধ করতে হবে। ৭১-এর অভিজ্ঞতা বলে দিয়েছে, প্রকৃত যুদ্ধে বাংলাদেশ ভারতের কামানের সামনে ১ ঘণ্টার খোরাকও নয়। মনে রাখতে হবে, মাথা না থাকলে যেমন মাথা ব্যথা থাকে না, তেমনি বাংলাদেশ না থাকলে অনুপ্রবেশের সমস্যাও থাকবে না। সুতরাং এটাও একটা সমাধান। এগুলো কোনো ব্যক্তির ক্রুদ্ধ উক্তি নয়, গোটা জাতির অভিব্যক্তি। বাংলাদেশ পাকিস্তান যেভাবে ভারতকে উত্তপ্ত করে তুলছে, তাতে ভারতের বেশিদিন বৃহন্নলা সেজে থাকবার উপায় নেই। অর্জনরূপে তাকে আত্মপ্রকাশ করতেই হবে। পার্বত্য চট্টগ্রাম থেকে ৫০,০০০ হিন্দুকে মেরে তাড়ানো হল। পাকিস্তানে বাংলাদেশের নিত্য মন্দির ধ্বংস হচ্ছে। ভারত ভাগের পর ভারতে মুসলমানদের সংখ্যা বাড়ল ৩ গুণ। আর বাংলাদেশে এবং পাকিস্তানে যা হিন্দু ছিল তা নিধনে এবং বিতাড়নে প্রায় শেষ। বাংলাদেশে এখনো প্রায় ২ কোটি হিন্দু। বাংলাদেশের সেন্সাস একথা বলে না, কম করে দেখায়। উদ্দেশ্য ধীরে ধীরে কমিয়ে ফেলা। যারা আছে অনিশ্চয়তার যন্ত্রণায়, অত্যাচারে ভয়ে কণ্টকিত। অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার সময় শুধু খুলনাতেই মন্দির ভেঙেছে ৫০টা। এখানে জামাই আদরে রাখার পরও আব্দুল্লাহ বোখারি মুসলমানদের রক্ষার জন্য রাষ্ট্রসংঘ বাহিনীকে ভারতে রাখার প্রস্তাব করছে। রাম মন্দির মুসলমানদের হাতে তুলে দিলে আরব থেকে কম দামে পেট্রোলের ব্যবস্থা করে দেবে বলছে আমরা ভারতে অত্যাচারিত, আমাদের কোনো স্বাধীনতা নেই, আমরা জীবনের সর্বক্ষেত্রে বঞ্চিত। এত বড় মিথ্যা এবং ভারতবর্ষের অপমান মেনে নিল প্রতিটি রাজনৈতিক দল। বুদ্ধিজীবী সাংবাদিকেরা চুপচাপ রয়ে গেলেন। এইসব নেতা বুদ্ধিজীবী, সেই সঙ্গে বোখারির মতো মুসলমানদের আচরণ, বক্তব্য গোটা হিন্দু জাতির রক্তে ঝড় তুলে দিচ্ছে। যে ঘটনা তারা ভুলতে চেষ্টা করেছে, তাদের শেখা খুঁচিয়ে মনে করিয়ে দেওয়া হচ্ছে। ভারতে হিন্দুর সঙ্গে থাকলে মুসলমানদের ধর্ম সংস্কৃতি কিছু থাকবে না, তারা বঞ্চিত হবে, লাঞ্ছিত হবে। এই বিশ্বাস থেকেই তারা ভারত ভাগ করে নিজেদের দেশ বুঝে নিয়েছে। আজ মিথ্যে বঞ্চনার কাঁদুনি গাওয়া কেন? নিজেদের দেশে চলে যাওয়ার পূর্ণ স্বাধীনতা তাদের হাতেই আছে। অত্যাচার সহ্য করার প্রয়োজন কোথায়? মনে রাখা প্রয়োজন, অন্যায় আবদারের একটা সীমা আছে। পাকিস্তান সৃষ্টির সময় থেকে হিন্দু নিধন বিতাড়নের ঘটনা কোনো হিন্দু ভোলেনি। ১৪ পুরুষের জন্মভিটের স্মৃতি অত সহজে ভোলা যায় না। ভোলা যায় না আত্মীয় হত্যা আর মা বোন হারানোর ঘটনা চোখে দেখা। এছাড়া আমাদের চোখের সামনে রয়েছে হাজার বছরের ঘৃণ্য ক্লেদাক্ত রক্তাক্ত ইতিহাস। মন্দির ভেঙে মসজিদ তৈরির বৃত্তান্ত ছড়িয়ে রয়েছে সারা দেশে। হত্যা, খুন, নারীহরণ জোর করে ধর্মান্তরিত করা ছিল প্রতিদিনের দিনচর্যা। শুধু ইতিহাসের রূপকথাও নয়, সাম্প্রতিককালের অপূপকথা ওই একই শব্দ দিয়ে তৈরি। জন্মভূমি ভারতবর্ষকে দুটুকরো করে পাকিস্তান প্রতিষ্ঠা।
হত্যা, খুন, নারীর সতীত্বনাশ সব কেড়ে নিয়ে হিন্দুস্থানে তাড়িয়ে দেওয়া। এই তাড়িয়ে দেওয়ার পরম্পরা আজও অব্যাহত। ওপার থেকে পালিয়ে আসা ইলারানী বিশ্বাসদের বিবরণ পড়তে হচ্ছে যুগান্তরের পাতায়। আমার স্বামীকে বেঁধে রেখে ওরা আমাকে একে একে ধর্ষণ করল। এর চেয়েও জঘন্য নৃশংস অত্যাচারের বিবরণ হাজার হাজার মানুষ লিপিবদ্ধ করাচ্ছে চোখের জল ফেলতে ফেলতে বর্ডারে বর্ডারে বি এল ও অফিসের রেজিস্টারে। সভ্য মানুষ আঁতকে উঠবে সে কাহিনী শুনে। এ বিষয়ে ভারতের মুসলিম সমাজ নির্বাক। তারা সব দেখেও কিছু বলবে না। রাজনৈতিক দল এবং তাদের নেতারা মাঝে মাঝে শুধু বিবৃতি দেবে। কোন সক্রিয় কর্মপদ্ধতি তারা নেবে না। লোক দেখানো এবং ভোট সংগ্রহের জন্য যতটুকু করা এবং বলার দরকার তারা শুধু ততটুকু করবে। জনগণের কাছে আজ এটি স্পষ্ট যে বিভিন্ন রাজনৈতিক দল এবং ভারত বিরোধী মুসলমানেরা অনুপ্রবেশের নীরব সমর্থন। তাদের কাজ হচ্ছে আবার ভারতে বসে একই পদ্ধতিতে নতুন পাকিস্তান তৈরির চেষ্টা করা। আর হিন্দুরা শুধু চেষ্টা করে যাবে হিন্দু মুসলিম ঐক্য বজায় রাখার, ধর্মনিরপেক্ষতা অক্ষুণ্ণ রাখার। মুসলিম সমাজেরই একবার ভাবা উচিত হিন্দুরা ধৈর্যের সহিষ্ণুতার আর কত পরীক্ষা দেবে। হিন্দুদের চিন্তার কোনো কারণ নেই। নিঃশব্দে দেশব্যাপী হিন্দু সমাজ জাগ্রত হচ্ছে। চারিদিকের আস্ফালন হুঙ্কার অন্য কিছু নয়, রাষ্ট্রদ্রোহীদের হিন্দু বিরোধীদের অন্তিম চিৎকার। চীনের বিখ্যাত দার্শনিক লাও ত্সে বলেছেন, যাকে দুর্বল করবে তাকে বলবান হতে দাও। যাকে একেবারে চুপ করাতে হবে তাকে বাচাল হতে দাও। যাকে মাটিতে শোয়াতে হবে তাকে আকাশে উঠতে দাও।